আচ্ছা, সংবিধান নিয়ে একটু ডিসকাশন করি আপনাদের সাথে আগে, দেন আমরা পড়ালেখা শুরু করব। সেটা হচ্ছে আমরা সংবিধানের ১ নাম্বার অনুচ্ছেদ থেকে পড়া শুরু করেছি, পড়েই যাচ্ছি এবং আমরা পুরো সংবিধানটা আসলে পড়ব। এত কিছু কি আসলে পড়ার দরকার আছে? প্রত্যেকটা আর্টিকেল কি লাগবে? এই কথার উত্তর হচ্ছে না, প্রত্যেকটা আর্টিকেল লাগবে না। কিন্তু ব্রড পিকচারটা যদি আপনি চিন্তা করেন তাহলে প্রত্যেকটা আর্টিকেল লাগবে। কেন? বাংলাদেশের সংবিধান হচ্ছে সমস্ত আইনের সবচেয়ে বড় আইন। কিছু দিনের মধ্যে সংবিধান বা সারা জীবনে আপনি দেখবেন অনেকবার সংবিধান সংশোধন হবে। কেন সংশোধন হবে? কোন প্রয়োজন থেকে সংশোধন হবে? এই প্রয়োজনটা আপনি বুঝতে পারবেন, কেননা সংবিধান আপনার জানা। আপনি যখন রাষ্ট্রীয় কার্যক্রম করতে যাবেন তখনও যেহেতু সংবিধান আপনার জানা, সেহেতু আপনার টোন, বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন রকম হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিভিল সার্ভিস যখন পরীক্ষা আপনি দিবেন, সংবিধান জানা লোক কিন্তু আপনি, বা পুরা জানার দরকার নাই, সংবিধানের টোটাল ওভারঅল পিকচারটা আপনার মাথায় আছে, তখন সাবকনশাসলি আপনার লেখার টোন চেঞ্জ হবে। আপনার লেখার মধ্যে আপনি বুঝতে পারতেছেন না যে আপনার এই উন্নতিটা হয়েছে, আপনার লেখার মধ্যে সংবিধানের একটা টার্ম চলে আসতে পারে, সংবিধানের একটা আর্টিকেল চলে আসতে পারে, হুবহু না, বাট আপনি বললেন বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগ নিয়ে এইরকম কথা বলা আছে। এই যে বাংলাদেশের সংবিধানে যখনই আপনি এই রেফারেন্সটা দিয়েছেন তখনই আপনার লেখার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে। ধরেন আমি একটা উদাহরণ দিই, এই যে সংবিধান হচ্ছে সমস্ত আইনের বড় আইন। আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে সেইখানে যদি স্পেসিফিক একটা আইনের নাম নিয়ে কথা বলতে চান, কথা বলা শুরু করেন, তাহলে অডিয়েন্সের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। যেমন কি, ধরেন আপনি পর্যটন নিয়ে কথা বলতেছেন, বাংলাদেশের আসলে পর্যটন শিল্পের অবস্থা কী, কারোর সাথে ডিসকাশন করতেছেন। সো এর মধ্যে আপনি বললেন যে বাংলাদেশের পর্যটন কর্পোরেশন এই বিষয়ে কাজ করে এবং এই পর্যটন কর্পোরেশন হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আদেশ ১৯৭২-এর বলে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে দেখেন, স্পেসিফিক একটা নাম যখন বলে ফেলছেন, অডিয়েন্স বুঝবে যে আপনি তো আসলে শুধু ব্যাপারটাই জানেন না, আপনি প্রেডিকশন করে কথাবার্তা বলতেছেন না, আপনি অনেকগুলা জিনিস মাথার মধ্যে নিয়ে কথাবার্তা বলতেছেন। সো আপনার কথাটা আবেগী কথাবার্তা না। এখন বিষয় হচ্ছে সিভিল সার্ভিসের খাতাটা কে দেখবে? সিভিল সার্ভিসের খাতা যারা দেখবেন তারা খুবই জাননেওয়ালা মানুষ, তারা অনেক কিছু জানেন, তারা রাষ্ট্রের আইন কানুন জানেন, তারাও রাষ্ট্রের সংবিধান জানেন। সো তারা যখন আপনার খাতা দেখবেন এবং আপনার খাতার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার মধ্য থেকে কিন্তু তিনি জাস্টিফাই করে নেবেন যে আপনার লেখাটা আসলে কেমন। আমরা যে সমস্ত গাইড বই পড়ে আসলে সিভিল সার্ভিসের প্রিপারেশন নিই, এই সমস্ত গাইড বই পড়ে যদি আপনি প্রিপারেশন নেন, আপনি একবার চিন্তা করেন তো যে এই সমস্ত যারা রাইটার আছেন তারাও কি ওভারঅল সংবিধানের উপর খুব ধারণা রাখেন বা কতটা রাখেন? তো আপনি যদি ধারণা রাখতে পারেন তাহলে আপনার লেখার টোন কেমনটা চেঞ্জ হবে। ভাই, আপনি তো বিসিএসে শুধু রাস্তায় আসছেন মানে যে চাকরিটা পাওয়ার জন্য না, আপনার মাথায় এই রকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি এইখানে টপ করতে আসছেন। সো টপ করতে আসছেন মানে আপনার অনেক কিছু জানতে হবে ভাই, এবং টপ করার প্রস্তুতি নিয়েই আসলে এই রাস্তায় হাঁটা উচিত। মানে কোনো মতন প্রিলি টিকবো, কোনো মতন রিটেন টিকবো, ভাইবাতে দিব, আল্লাহ আল্লাহ করবো যে আল্লাহ 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 করবো, হয়ে যাবে। বিষয়টা এরকম না। আপনি খুবই মানে শক্ত থাকবেন। আর শক্ত যে আপনি থাকবেন এই ভাবটা আপনার মধ্যে আসবে কিভাবে? এটা শুধু কনফিডেন্স তো বেশি দিন থাকে না। কনফিডেন্সকে বুস্ট আপ করার জন্য নিজের মধ্যে তো নলেজ দিতে হয়। আপনি যখন তথ্য দিয়ে নিজেকে ইনরিচ করতেছেন, আপনি আসলেই অনেক জিনিস জানতেছেন, তখনই আপনার মধ্যে এই কনফিডেন্সটা আসবে। এই যে ভাইবা প্রস্তুতি নেবেন আপনি একটা সময়, ভাইবা মানে কি, আপনি কি যত কোশ্চেন পড়ে যাবেন এই কোশ্চেনগুলো আপনার পরীক্ষায় আসবে? ভাইবা জিজ্ঞাসা করবে হুবহু কমন কোনো কোশ্চেন করবে? তাহলে আপনি ভাইবার প্রস্তুতি নেন কেন? কমন কোশ্চেন করবে না তো, আপনি জানেনই না কী নিয়ে আলোচনা হবে, তাহলে এত প্রিপারেশন কেন নেবেন আপনি? প্রিপারেশন নেবেন এই জন্য যে ওই চেয়ারে বসবেন না, কনফিডেন্সের সাথে বসবেন, আমার কাছে অনেক তথ্য আছে, জাস্ট এই কনফিডেন্সটার জন্য আপনি পড়েন, উত্তর দেওয়ার জন্য আপনি পড়েন না কিন্তু। সো বিষয়টা হচ্ছে আপনি এই নলেজগুলো সব অনুচ্ছেদ পড়তেছেন আপনি নিজের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য, ঠিক আছে, নিজেকে মেন্টালি বড় করার জন্য। সো দ্যাটস ওয়াই কোনো আলোচনা কিন্তু ফেলে দেওয়া যাবে না। আর টোটাল কোর্স জুড়েই আমি যত ইনফরমেশন আপনাকে দিচ্ছি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি লাস্টে গিয়ে আপনি ফিল করবেন আসলে বিষয়টা আপনার জন্য হেল্পফুল হয়েছে। আশা করি আমি এটা করার চেষ্টা করব। আরেকটা বিষয় আপনাকে বলি, আজকে আমরা ১০১ থেকে শুরু করে ১১৭, অর্থাৎ হাইকোর্ট বিভাগের এখতিয়ার থেকে শুরু করে
আমরা প্রশাসনিক ট্রাইব্যুনাল পর্যন্ত পড়ব এবং আজকের লেকচারে আমরা মূলত বিচার বিভাগ শেষ দিয়ে দিব। তাহলে আমি বাংলাদেশের টোটাল বিচার বিভাগ সম্পর্কে, বিচার বিভাগ কীভাবে ফাংশন করে এই বিষয় সম্পর্কে আপনার মাথায় একটা ইনটিউশন জেনারেট হবে, আপনি এইগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতে পারবেন। এরপরে নির্বাচন নিয়ে কথাবার্তা বলবো আমরা। নির্বাচনও খুবই সিরিয়াস এবং রিটেনের একটা অধ্যায় নির্বাচন, এবং নির্বাচনে আসলে এবার প্রিলিমিনারি হোক রিটেন হোক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যাবে এর পরবর্তী লেকচারগুলা সংবিধানের। তো আজকের লেকচারটা বোঝার জন্য আমি শুরুতে দুইটা কথা আপনাকে বলে দিই। তার মধ্যে একটা আমরা বলবো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। টার্ম দুইটা, একটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান আর একটা হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান কি? সংবিধানের ডাইরেক্ট কিছু প্রতিষ্ঠানের নাম নেওয়া আছে, যেমন আপনি সুপ্রিম কোর্ট, বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট থাকবে, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে সেইটা গঠিত হবে। তার মানে কি সুপ্রিম কোর্ট একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনি দেখছেন অ্যাটর্নি জেনারেল, তাহলে অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনি এরপরে দেখবেন এই যে আমাদের যারা বিসিএস পরীক্ষা নেয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই ব্যাপারটা সংবিধানে ডাইরেক্ট আছে। সো এই জিনিসগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, যেমন প্রাইম মিনিস্টারের বা প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, এগুলো কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। মানে রাষ্ট্রপতি তো একা না, রাষ্ট্রপতি মানে তো একটা রাষ্ট্রপতির পুরা কার্যালয়, এটা একটা প্রতিষ্ঠান। তো প্রধানমন্ত্রী মানে কি? প্রধানমন্ত্রী মানে একটা প্রতিষ্ঠান কিন্তু। সো এইগুলো হচ্ছে সংবিধানে ডাইরেক্ট আছে। আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কি? সেটা হচ্ছে সংবিধান বা সংবিধানের উপর বেস করে যে আইন প্রণীত হয়। যেমন আমাদের সংবিধানের উপর বেস করে কিন্তু আইন প্রণীত হয়, আমরা আইন বিভাগে এইগুলো দেখছি। আমাদের সংসদ আইন প্রণয়ন করে, আইন প্রণয়নের প্রক্রিয়াটাও কিন্তু সংবিধানেই বলা আছে। তো এই সংবিধান এবং সংবিধানের উপর বেস করে প্রণীত আইনের বলে যে প্রতিষ্ঠান তৈরি হয়, সেইগুলাকেই বলা হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। যেমন একটু আগেই বললাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নাম তো সংবিধানে নাই, বাট সংবিধান অনুযায়ী আইনের বলে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে। আবার এই যে একটু আগেই বললাম যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অর্ডার 1972, এই আইনের বলে কিন্তু এটা হয়েছে, বাট অর্ডার কিন্তু এটা অর্ডার, নট ল। আমরা আগেই বলছি অর্ডার কখন, সংবিধানই ছিল না তখন, রাষ্ট্রপতি যে আদেশ দিছেন ওইটা আইন, ওইটাই আইন। তো এরকম ধরেন আমরা বলতেছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এই যে একটা আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আছে, এটাও কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু এই কথা তো সংবিধানে বলা নাই। বাট সংবিধানের উপর বেস করে আইনের বলেই কিন্তু এটা তৈরি হয়েছে। তার মানে সরকারি অন্যান্য যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো সংবিধানে ডাইরেক্ট বলা নাই, সেইগুলোকে বলা হয় হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তবে ভাই সবসময় মাথায় রাখতে হবে যে পড়ালেখা করতে হবে এবং রাস্তাটায় থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না কিন্তু। যে আজকে খুবই উৎসাহ আছে পড়ালেখা করতেছি, 2 দিন পড়ালেখা করে আবার উৎসাহ হারায় ফেলি, এভাবে কিন্তু চলবে না ভাই, শক্ত থাকতে হবে। এটা একটা লম্বা জার্নি কিন্তু, এটা কোনো T20 ম্যাচ না, এটা একটা 5 দিনের টেস্ট ম্যাচ। দেখে শুনে খেলতে হবে, কিছু বল ছেড়ে দিতে হবে, কিছু বল ডিফেন্স করতে হবে। সো ব্যাপারটা কিন্তু ভাই লং রান চলতে হবে, 2, 3, 4 বছরের একটা প্ল্যান। সো এটা কিন্তু সাময়িক আবেগে আপনি আসলেন, সাময়িক আবেগে আপনি প্রিপারেশন নিলেন, আবার সাময়িক আবেগ আপনার চলে গেল, আপনি চলে গেলেন। আপনি আজ হলেন বৈরাগী, কাল হলেন সাধু, পরশু হইলেন অফিসার, তারপরের দিন হইলেন ব্যবসায়ী। এভাবে জীবন চলবে না কিন্তু ভাই, ফোকাস ঠিক রাখতে হবে। এবং বিসিএসে প্রিপারেশন নেওয়া যতটা না জরুরি, তার চেয়ে জরুরি হচ্ছে লেগে থাকা। সো ভাই এইটা হচ্ছে খুবই বড় পরীক্ষা, খুবই বড় পরীক্ষা, এবং আপনার এর মধ্যে অনেক ব্যর্থতা আসবে, অনেক ব্যর্থতা আসবে। আপনি বিসিএস চলাকালীন সময়ে বিভিন্ন অস্থিরতা আসবে, আপনি হাল ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে। চাকরির পরীক্ষা দিবেন মাঝে কয়েকটা, সেইগুলাতে অধিকাংশই আপনি ফেল করতে পারেন। সো মেনে নিতে হবে ভাই, এই সমস্ত পরাজয় কিন্তু আপনার মেইন রাস্তাকে বাধাগ্রস্ত করবে। সো ওই মেইন রাস্তার জন্য নিজের চিন্তা ভাবনা ঠিক রাখতে হবে ভাই, খুবই ঠিক রাখতে হবে, কিছুই করার নাই ভাই, রাস্তা ঠিক থাকতে হবে। এবং একসময় আপনি রিওয়ার্ড পাবেন, এবং রিওয়ার্ড যখন আপনি পাবেন, ফিল গুড সিচুয়েশন হবে ভাই, ফিল গুড সিচুয়েশন হবে। রাষ্ট্রকে সার্ভিস দিতে যাবেন না আপনি, রাষ্ট্রকে সার্ভিস দেওয়া মানে কি দেশের প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা পিঁপড়া, প্রত্যেকটা ধূলিকণার জন্য আপনি সার্ভিস দিবেন, ভালো ফিল হবে দিন শেষে। সো আলোচনা শুরু করা যায়। শুরুতে আপনাদেরকে একটা কাজ দিয়ে দিই। আপনারা তো লেকচার দেখতেছেন, লেকচার দেখা শেষ হয়ে যাবে তখন সবাই একবার লাইক বাটনে ক্লিক করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কয়জন লেকচার দেখা শেষ করে ফেললেন। কেননা কয়জন লেকচার দেখা শেষ করতেছেন আর কয়জন আসলে ফাঁকি দিচ্ছেন, এই বিষয়টা আমার জানা থাকা দরকার। লেকচারটা শেষ করার পরে লাইক বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আমি ব্যবস্থা গ্রহণ করতে আমার জন্য সুবিধা হবে। তো আমরা আজকে 101 নম্বর অনুচ্ছেদ নিয়ে কথা বলা শুরু করব। সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগের এখতিয়ার, যে কি কি কাজ সে করতে পারবে সেই দায়িত্ব দিচ্ছেই। অন্য কোনো আইন করেও আপনি হাইকোর্ট বিভাগের উপর বিভিন্ন দায়িত্ব দিতে পারবেন। কেমন দায়িত্ব দিতে পারবেন? কোনো আদি, আপিল বা অন্য প্রকার ওর ক্ষমতাও দিতে পারে। আদি মানে কি, আপনি একটা মামলা ডাইরেক্ট গিয়ে হাইকোর্টে করবেন, বা অন্য কোনো আদালত থেকে আপনি একটা রায় পেয়েছেন, এই রায়ে আপনি সন্তুষ্ট হন নাই, তখন আপনি হাইকোর্টে গিয়ে আবার ওই মামলাটার জন্য আপিল করলেন, যে হাইকোর্টে আসলেন যে আমাকে, উচ্চ আদালতে আসছেন যে আমাকে সঠিক রায় দেওয়া হোক, এটা হচ্ছে আপিল। বা অন্যান্য যে ক্ষমতা দিবে সেই ক্ষমতা হচ্ছে বলে হাইকোর্ট কাজ করবে। এখন হাইকোর্ট কি কি কাজ করবে, এটা তো একটা বিশাল দায়িত্ব, একটা বিশাল সব কিছুর ধরেন শত শত অনুচ্ছেদ থাকবে, এক একটাতে এক এক ধরনের কাজের কথা বলবে। তো এই জন্যই কিন্তু অন্য কোনো আইনের দ্বারা বলা হয়েছে। সংবিধানে তো সংবিধান হচ্ছে মেইন ভিত্তি, মেইন কথাটুকু বলে দিবে, আর এর উপরে বেস করে আপনি আইন প্রণয়ন করবেন, সেই আইন অনুযায়ী হাইকোর্ট চলবে। এরপরে হচ্ছে 102 নম্বর অনুচ্ছেদ। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের আমি ওভারঅল বিষয়টা আপনাকে একটু ধারণা দিব, আপনি রিডিং পড়লেই জিনিসটা বুঝতে পারবেন। এটা হচ্ছে কতিপয় আদেশ, নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। আমরা আগেই বলে আসছি যে আমাদের যে উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমাদের সুপ্রিম কোর্ট দুইটা বিভাগ নিয়ে গঠিত, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। তো আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে মূলত হাইকোর্ট বিভাগের কি ক্ষমতা দেওয়া হয়েছে, হাইকোর্ট ডিভিশনের কি পাওয়ারটা আসলে, অথরিটিটা হাইকোর্ট বিভাগের আছে। আপনারা আপনাদের তৃতীয় ভাগ যখন আমরা পড়েছি সংবিধানের, এইখানে মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে, যে আপনাকে চলাচলের ক্ষমতা, আপনার বাক স্বাধীনতা, আপনার সম্পত্তি লাভের স্বাধীনতা, তারপরে আপনার সম্পত্তি হস্তান্তরের স্বাধীনতা, আপনার সংগঠন করার স্বাধীনতা, আপনার আইনের আশ্রয় পাওয়ার অধিকার, আপনার সম অধিকার পাওয়ার অধিকার, এই যে বিভিন্ন যে অধিকার আপনার বলা হয়েছে, যে 26 থেকে শুরু করে 47 পর্যন্ত যতগুলো মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এর কোনো একটা মৌলিক অধিকার যদি আপনার কম পড়ে যায়, তখন আপনি হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি। দেখেন, এই যে সংবিধান জানলে আপনি যখন লেখার মধ্যে পড়বেন না, তাহলে আপনি যখন লিখবেন আর কি, বিভিন্ন জায়গায় আপনার সংক্ষুব্ধ ব্যক্তি চলে আসবে। সংক্ষুব্ধ ব্যক্তি কি? যে অধিকার পায় নাই এবং সে অধিকার পেতে চায়, সেই হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি। যেমন ধরেন, আপনার পরিবারে আপনার গ্রহণযোগ্যতা কমে গেছে, তো আপনি পরিবারের এগেনস্টে খাবার টেবিলে বসে বলতেছেন, হ্যাঁ তোমরা আমার গুরুত্ব দাও না, তার মানে কি? আপনি তখন সংক্ষুব্ধ ব্যক্তি। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কখন সংক্ষুব্ধ ব্যক্তি? আপনার মৌলিক অধিকারে টান পড়ছে, তখন আপনি হাইকোর্ট বিভাগের কাছে যাবেন, এবং হাইকোর্ট বিভাগ কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ দান করতে পারবে হাইকোর্ট বিভাগ, যে আপনি এটা করেন। এবং স্বয়ং প্রজাতন্ত্রকেও হাইকোর্ট বিভাগ নির্দেশ দান করতে পারবে। ধরেন আপনি একটা এলাকায় আছেন, এই এলাকায় একটা চাকরি করেন আপনি, আপনার এইখানে আপনার উপর অন্যায় হয়েছে, আপনি হাইকোর্টের কাছে গেলেন। হাইকোর্ট বিভাগ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেটা প্রজাতন্ত্রের কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেই প্রতিষ্ঠানকে নির্দেশ দিতে পারে যে এটা আপনার দেওয়া হোক। ইভেন হাইকোর্ট বিভাগ এটাও করতে পারে যে আইনের দ্বারা অন্য কোনো সমফল বিধান হয় নাই, সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে আইনের দ্বারা এখনও সম অধিকার বা সমফলপ্রদ বিধান হয় নাই, তখন ওই প্রতিষ্ঠানকে, প্রজাতন্ত্রকে কি নির্দেশ দিতে পারে? কিছু কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিতে পারে, যে এই কাজ আপনি করবেন না। আবার এটাও নির্দেশ দিতে পারে যে এই কাজগুলো আপনি করেন, এরকম আপনাকে অধিকার হাইকোর্ট বিভাগের আছে। এবং কোনো ব্যক্তিকে বেআইনিভাবে পহরায় আটক রাখা যদি হয়, এবং এটা যদি হাইকোর্ট বিভাগের কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে অমুক ব্যক্তিকে ধরে রিমান্ডে রেখে দিছে বা
আটক রেখে দিছে, কিন্তু সেটা বেআইনিভাবে, তাহলে হাইকোর্ট বিভাগ নির্দেশ দিতে পারে যে তাকে আমাদের সামনে হাজির করেন, ওই কর্তৃপক্ষকে, যে যে আটক রাখছে, যে প্রশাসনের যে কর্তৃপক্ষ বা যেই আটক রাখছে। তবে হাইকোর্ট বিভাগ একটা কাজ করতে পারবে না। 47 নম্বর অনুচ্ছেদে কিন্তু এইরকম কিছু কথা বলা আছে যে কিছু আইনের অপ্রযোজ্যতা মানে কি, এখানে বলা আছে যে ধরেন রাষ্ট্র কিন্তু আপনার জমি অধিগ্রহণ করতে পারবে নির্দিষ্ট ক্ষতিপূরণ দিয়ে, বা আপনার এলাকায় একটা খনিজ পদার্থ পাওয়া গেছে আপনার মাটির নিচে, তাহলে ওই মাটিটা আপনার কাছ থেকে নিয়ে নিতে হবে। তো আপনাকে তারা ক্ষতিপূরণ দিবে রাষ্ট্র, কিন্তু আপনি সংবিধানের অনুযায়ী, আপনি 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের কাছে আসলেন, বললেন যে আমার জমি তো নিয়ে নিছে, আমি এই জমি দিতে চাই না, আমার ব্যক্তি স্বাধীনতা, আমি জমি দিব না। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট বিভাগ আপনার জন্য কিছু করতে পারবে না। সো 47 নম্বর অনুচ্ছেদটা খুবই ইম্পর্ট্যান্ট অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের বিষয় আশয় আলাদা, সেটাকে স্পেশালি এইখানে বলে দিচ্ছে। এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিকূলতা সৃষ্টি করে বা উন্নয়ন কর্মকাণ্ডকে বাধা দান করে, এইরকম বিষয় সম্পর্কেও কিন্তু এই অনুচ্ছেদে বলা আছে। আপনারা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন, এই অনুচ্ছেদের বলে আপনি অনুচ্ছেদটা রিডিং পড়বেন এবং এই অনুচ্ছেদে কী কী বলা আছে এটা বোঝার ট্রাই করবেন, এবং এতটুকু জানবেন যে 102 নম্বর অনুচ্ছেদের নামটা কি, এবং এই অনুচ্ছেদ বলে যে আমাদের রাষ্ট্রের যে একজন নাগরিককে একটা বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে, এই জিনিসটা আপনি হাইলাইটেড থাকবেন আর কি, ঠিক আছে? এবং আপনার লেখার মধ্যে বিভিন্ন সময় এটা নিয়ে আসবেন। আর প্রিলিমিনারির জন্য শুধু অতটুকু জানলেই চলবে আর কি। আপিল বিভাগ সুপ্রিম কোর্টেরই সবচেয়ে উচ্চ বিভাগ, আপিল বিভাগ। সো আপিল বিভাগের কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতাটা হচ্ছে, আপিল বিভাগ কী কাজ করতে পারবে? হাইকোর্ট বিভাগের রায়, ডিগ্রি, আদেশ, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি, তাহার নিষ্পত্তির হাইকোর্ট বিভাগের থাকবে। তাহলে সুপ্রিম কোর্টের ধরেন হাইকোর্ট বিভাগ থেকে আপনি একটা রায় পেয়ে গেছেন যে এই হচ্ছে রায়, তখন আপনি আপিল বিভাগের কাছে যেতে পারবেন যে এই রায়টা আবার চেক করে আপনি এখনও সন্তুষ্ট না, আপিল বিভাগের কাছে যেতে চান যে আমার এইটা, আমি চাই যে আবার রিভিউ হোক, এইটা নিয়ে আবার আলাপ আলোচনা হোক। এখন আপনি কখন আপিল বিভাগের কাছে গিয়ে আপিলটা করবেন? সব রায় নিয়েই কি যে আপনি আপিল করতে পারবেন? হাইকোর্ট বিভাগ যদি আপনাকে বলে দেয় যে আপনার এই মামলার সাথে কোনো সংবিধানের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বা আইনের খুবই গুরুত্বপূর্ণ জিনিস জড়ায় পড়ছে, মানে নেওয়াই যাচ্ছে না ডিসিশন, তখন আপনি আপিল বিভাগে যেতে পারবেন। আপনাকে যদি মৃত্যুদণ্ড বহাল রাখে, আপনাকে যদি মৃত্যুদণ্ড দেয় বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তখনও আপনি কিন্তু ডাইরেক্ট আপিল বিভাগে যে আপিল করতে পারবেন। বা কোনো আইনের দ্বারা এই কাজ হইলে আপনি যাবেন আপিলের দ্বারা, এটা আইনে বলা আছে, সেই সমস্ত বিষয়গুলো আপনি আপিল করতে পারবেন। হাইকোর্ট বিভাগের রায়ের এগেনস্টে আপনি আপিল বিভাগে গিয়ে আপিল করতে পারবেন। অন্য যে কোনো কিছু নিয়েই কিন্তু আপনি করলেই আপিল বিভাগে যেতে পারবেন না। ধরেন আপনার একটা জায়গায় একটা জরিমানা হয়েছে 20,000 টাকা, হাইকোর্ট রায় দিছে যে 20,000 টাকা জরিমানা দেওয়া হোক, তো আপনি তখন আপিল বিভাগের কাছে আপিল করতে যাবেন, তখনই কিন্তু আপনি আপিল করতে যাবেন না। আপিল করতে যেতে আপনি পারবেন না আপিল করতে, আপনার স্পেসিফিক এই কয়টা কারণ থাকলে আপনি যেতে পারবেন। তারপরেও অন্যান্য যে কোনো বিষয়েই আপনি আপিল করতে পারবেন, বাট আপিল করার জন্য আপিল বিভাগের অনুমতি লাগবে, ঠিক আছে? আপিল বিভাগের অনুমতি নিয়েই আপনি আপিল করতে পারবেন। এর মানে এই না যে আপনি ডাইরেক্ট যে আপিল করে ফেলবেন, ঠিক আছে? এখন আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ, এটা আমরা একটু জানার ট্রাই করি। কোনো ব্যক্তিকে, ধরেন যে কোনো ব্যক্তিকে, এবং কোনো দলিলপত্র, আপনার কাছে কোনো ডকুমেন্টস বা কোনো কিছু দেখার জন্য ডাইরেক্ট আপনাকে বা আপনার কোনো দলিলপত্র, ডকুমেন্টসের জন্য কিন্তু আপিল বিভাগের নিকট আপনি দায়বদ্ধ, আপনাকে ডাকতে পারে তারা। এবং ন্যায় বিচারের জন্য, সঠিক ন্যায় বিচারটা দেওয়ার জন্য যদি যে কোনো কিছুর প্রয়োজন হয় আপনার কাছ থেকে ডকুমেন্ট, সেগুলো কিন্তু হাইকোর্ট বিভাগ চাইতে পারে এবং আপনাকেও ডাকতে পারে। এইটা হচ্ছে হাইকোর্ট বিভাগের পরোয়ানা জারি বলা হয়, ঠিক আছে? যে সমন জারি করে, এই সমন জারি করার এখতিয়ার থাকবে কিন্তু আপিল বিভাগের। এখন এইখানে একটা কথা বলি, আপনারা ওই যে এই জিনিসটা পড়ছেন না যে আমাইকাস কিউরি বা হচ্ছে আদালতের বন্ধু, যেটা, এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে, ধরেন একটা
একটা জিনিস হচ্ছে একটা আদালতে একটা আলামত দেওয়া হয়েছে, ধরেন আপনার আদালতে একটা বিশাল একটা মেডিকেলের ডকুমেন্ট জমা দিছে একজন, যে এই মেডিকেলের ডকুমেন্ট দিছে যে এই জন্য আমি এই কাজটা করছি, আমার এই ধরনের সমস্যা আছে। তো যিনি হচ্ছে বিজ্ঞ বিচারক, তিনি তো আসলে এই ডকুমেন্ট, এই রোগের এই বিস্তারিত জানেন না। তখন কিন্তু বিচারক এই ডকুমেন্ট আসলে কি বলছে, বিচার কার্যকে ত্বরান্বিত করার জন্য একজন ডাক্তারকে ডাকতে পারে, যে এইটা বুঝে। তখন ডাক্তার এসে তথ্য দিয়ে বিচারককে বিচার কাজে সাহায্য করবে। তখন এই ডাক্তার হবে হচ্ছে আদালতের বন্ধু, বা অ্যামাইকাস কিউরি বলে বোধহয়। সো এই জিনিসটার কিন্তু এখতিয়ার আপিল বিভাগের আছে। ওকে, আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা। এখন আপনি একটা জিনিস একটু আগেই দেখলেন যে হাইকোর্ট বিভাগ আপনাকে একটা রায় দিল, তো এর জন্য আপনি আপিল বিভাগে গিয়ে আপিল করলেন। তা হাইকোর্ট বিভাগের রায় নিয়ে আপনি আপিল বিভাগে গিয়ে আপিল করলেন। এখন আপিল বিভাগ যে রায় দিয়ে দিবে, সেই রায় আপনি আর কোথায় যাবেন? তারপরে আপনি আপিল বিভাগেই পুনর্বিবেচনার জন্য আপনি করতে পারবেন। এই ক্ষমতা আপিল বিভাগের আছে, নিজের রায় নিজেই আবার পুনর্বিবেচনা করবে, এই ক্ষমতা আপিল বিভাগের আছে। এখন সুপ্রিম কোর্টের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে উপদেষ্টামূলক এখতিয়ার। ধরেন এইরকম যদি হয় যে রাষ্ট্রপতির কাছে, এই যে সুপ্রিম কোর্টের বা বিভিন্ন কিছুই কিন্তু রাষ্ট্রের মেইন পার্সন হচ্ছে রাষ্ট্রপতি, সবার ঊর্ধ্বে অবস্থান করে। তো রাষ্ট্রপতির কাছে ধরেন এইরকম যদি কখনো মনে হয় যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনের একটা খুবই মারপ্যাচ চলতেছে, যে এই আইনে এটা করা যাবে কি করা যাবে না, রাষ্ট্র ডিসিশন নিতে পারতেছে না, কোনোভাবে ডিসিশনটা নিতে পারতেছে না, তখন কিন্তু আপিল বিভাগের সাহায্য রাষ্ট্রপতি চাইতে পারে, যে এই বিষয়ে আপিল বিভাগ তাহলে বিভিন্ন আইন পর্যালোচনা করে দেন একটা সিদ্ধান্ত দিবে যে এই সিদ্ধান্ত মতন কাজ করা যেতে পারে। যেমন ধরেন আমাদের যে বর্তমান সময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তো অন্তর্বর্তীকালীন সরকারের কথা তো আমাদের সংবিধানে নাই, বাট কোন আইনের বলে কিভাবে অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকারটা নিয়োগ দেওয়া যায়, এই বিষয়ে কিন্তু অবশ্যই আমার মনে হয় রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে এই বিষয়টা, আইনের বিষয়টি জানতে চেয়েছেন, যে এটাকে কিভাবে, কোন অনুচ্ছেদের বলে কিভাবে এই জিনিসটা নিয়োগ দেওয়া যায়। এইটা কিন্তু বিভিন্ন সময় করে থাকেন, এবং কোনো কিছু যেন আইনের এগেনস্টে না যায়। ঠিক আছে, এই জন্য সুপ্রিম কোর্ট যদি নিরপেক্ষ থাকে, বিচার বিভাগ যদি নিরপেক্ষ থাকে, তাহলে কখনোই নির্বাহী বিভাগ কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ডিকটেটর হয়ে উঠতে পারে না। বাট নির্বাহী বিভাগ যদি তার ধরেন ডিকটেটর হয়ে যেতে চায় বা স্বৈরাচার হয়ে যেতে চায়, তাহলে সে কিন্তু বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করবে, বিচার বিভাগে তার পছন্দের লোক বসাবে, বিচার বিভাগকে সে প্রভাবিত করবে তার বিভিন্ন নীতি বাস্তবায়ন করার জন্য। সো তা না হলে যদি সুষ্ঠু গণতন্ত্র চলে এবং বিচার বিভাগকে স্বাধীন করা হয় এবং যোগ্য লোক বিচার বিভাগ পরিচালনা করে, তাহলে কিন্তু খুবই চমৎকার হবে। কেননা যে কোনো আইন প্রণয়নের আগে সুপ্রিম কোর্ট চমৎকারভাবে, আর কোনো আইনই তো আসলে রাষ্ট্রের অকল্যাণের জন্য না, রাষ্ট্রের কল্যাণের জন্য, সো দীর্ঘমেয়াদী কল্যাণ হবে আর কি। ওকে, সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা, এটাও সুপ্রিম কোর্টকে দিয়ে দেওয়া হয়েছে। কেননা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে সংবিধানের আলোকে, সংবিধান কিন্তু রূপরেখা বলে দিছে, এখন পুরো কার্যাবলী তো বলে দেয় নাই। এখানে নিয়োগের ব্যাপার আছে, ম্যানেজমেন্টের ব্যাপার আছে, বিচার প্রক্রিয়ার ব্যাপার আছে, বিভিন্ন আইনের প্রক্রিয়া আছে। তো এই সমস্ত বিধি প্রণয়ন সুপ্রিম কোর্ট নিজে করতে পারবে। কিভাবে করবে? সংসদ কর্তৃক প্রণীত আইন এবং রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রত্যেক বিভাগে, মানে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এবং তার অধীনস্থ যে আদালতগুলো আছে, ধরেন আপনার জেলা আদালত, তারপরে হচ্ছে জেলা জজ আদালত, জেলা দায়রা আদালত, এইগুলো তো সব হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনেই এরা। তো এই সমস্ত নিয়ন্ত্রণের বিধি প্রণয়ন করতে পারবে, যে কিভাবে নিয়ন্ত্রণ হবে এটার বিধি প্রণয়ন করবে। এবং
13 নম্বর অনুচ্ছেদ কিছুক্ষণ পরেই আমরা দেখব যে কোর্টের কর্মচারীদের নিয়োগ, বিচারক থেকে শুরু করে সমস্ত কর্মচারী নিয়োগ, এবং আরও বিষয় দেওয়া হয়েছে যে কোন কোন বিচারককে লইয়া কোন কোন বিভাগের কোন কোন বেঞ্চ গঠিত হবে। একটা কিন্তু ধরেন হাইকোর্ট বিভাগ, এই হাইকোর্ট বিভাগের যারা বিচারপতি আছে এরা শুধু হাইকোর্ট বিভাগের বিচারপতি। এখন এইখানে ধরেন বিচারকদের একটা বেঞ্চ আছে, বড় মামলার যখন রায় দেয় একজন বিচারক না, কয়েকজন বিচারক মিলায় কিন্তু একটা বেঞ্চ গঠিত হয়। যেমন এই যে ষোড়শ সংশোধন আইন, আমাদের যে এইখানে কিন্তু ওই যে আমরা একটু আগের লেকচারে আমরা দেখেছিলাম যে বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা কিন্তু নিয়ে গেছে হচ্ছে সংসদে, কিন্তু আগের সংবিধানে ছিল হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে 16 সংশোধনীকে অবৈধ ঘোষণা করছে, কেননা বিচার বিভাগের উপর এটা একটা বিশাল প্রভাব, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। এখন এই রায় দেওয়ার জন্য কিন্তু প্রধান বিচারপতি সহ আরও মনে হয় 6 জন বিচারপতি নিয়ে 7 জন বিচারপতির একটা বেঞ্চ গঠিত ছিল, এরা সবাই কিন্তু রায় দিবে, বেঞ্চ গঠিত হয় কিন্তু একটা কতগুলো বিচারক নিয়ে। তো কোন কোন বিচারক নিয়ে কোন কোন বিভাগের বিচারক নিয়ে বেঞ্চ গঠিত হবে তা প্রধান বিচারপতি নির্ধারণ করবেন। প্রধান বিচারপতি নিজে এগুলো নির্ধারণ করবেন যে কোন বেঞ্চ কাকে নিয়ে গঠিত হবে, কিভাবে গঠিত হবে, এই সমস্ত বিষয় নিয়ে রায় দিবে, মানে সিদ্ধান্ত নিবে আর কি। এবং এইখানে কিন্তু একটা কাজ করতে পারেন যে হাইকোর্ট বিভাগের কার্যকরী মানে কার্যক্রম পরিচালনা করার জন্য এবং সুপ্রিম কোর্টের পরিচালনা করার জন্য হাইকোর্ট বিভাগের যারা বিচারক আছেন এদের মধ্যে যে সবচেয়ে প্রবীণ মানে কিন্তু বয়সে প্রবীণ না, কর্মে প্রবীণ, মানে সবচেয়ে বেশি বছর ধরে সে কাজে আছে, এবং এইখানেও যিনি কর্মে প্রবীণ তাদের উপরে কিন্তু এই ডিসিশন নেওয়ার ক্ষমতা এই প্রধান বিচারপতি অর্পণ করতে পারে, ঠিক আছে। এবং এইখানে কিন্তু যে কোনো জায়গায় প্রবীণ খুবই একটা ফ্যাক্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, 108 নম্বর অনুচ্ছেদ হচ্ছে কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। 102 নম্বর অনুচ্ছেদে আমরা বলেছিলাম হচ্ছে যে আলোচনা করেছিলাম 102 এর পরে 108 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অনুচ্ছেদ। কোর্ট অফ রেকর্ড মানে কি? কোর্ট অফ রেকর্ড মানে হচ্ছে এরকম একটা কোর্ট যেখানে হচ্ছে সমস্ত যে নথিপত্র আছে এই নথিপত্রগুলো ভবিষ্যৎ বিচার কার্য পরিচালনার জন্য বা বিচার কার্যের দলিলপত্র রাখার জন্য, ট্রান্সপারেন্সির জন্য সেইগুলো সংরক্ষণ করবে, ঠিক আছে। এবং এইগুলো রেফারেন্স হিসেবে বিভিন্ন সময় ব্যবহৃত হবে, বিভিন্ন বিচার কাজে এইগুলো রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। আপনারা বিভিন্ন সিনেমায় দেখছেন যে উকিল বিভিন্ন কোর্ট আর অতীতের কেসের রেফারেন্স দেয়, এই রেফারেন্সগুলো কিন্তু এই রেফারেন্সের ডকুমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে মানে সংরক্ষিত অবস্থায় থাকে। 109 নম্বর অনুচ্ছেদ হচ্ছে হাইকোর্ট বিভাগের অধীনে সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ থাকিবে। বিষয়টা কেমন? আমরা আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্ট এর আবার হচ্ছে হাইকোর্ট বিভাগ আর হচ্ছে আপিল বিভাগ। তো এখন এই আমাদের যে অধীনস্থ যত আদালত আছে, ধরেন আপনার জেলার যে জেলা জজ আদালত, ঠিক আছে, বা আপনার জেলার যে দায়রা আদালত বা মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, এরকম যত কোর্ট আছে এই সমস্ত কোর্ট কিন্তু দায়ভার হচ্ছে হাইকোর্ট বিভাগের অধীনে, এরা কিন্তু আপিল বিভাগের অধীনে না, হাইকোর্ট বিভাগের অধীনে এরা। তো এই হাইকোর্ট বিভাগের অধীনে যত কোর্ট আছে এই কোর্টগুলোর বিভিন্ন জিনিস তত্ত্বাবধান নিয়ন্ত্রণ করার ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকবে। তার মানে আপনার জেলায় যে কোর্ট আছে এই কোর্টের উপর যদি কোনো প্রভাব বিস্তার করতে হয় বা এই কোর্টের বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য হাইকোর্ট বিভাগকে যদি কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয় তাহলে এটা হাইকোর্ট বিভাগ করতে পারবে। এবং এই অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে কিন্তু মামলা হস্তান্তর করা যেতে পারে। মামলা হস্তান্তর কেমন? যে ধরেন আপনার জেলার একটা কোর্টে কোনো একটা মামলা পরিচালিত হচ্ছে, কিন্তু এইখানে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মারপ্যাচ চলে আসছে এবং এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে ওই কোর্ট আসলে সঠিক রায় দিতে পারতেছে না, কেননা ওই কোর্টের কাছে মনে হচ্ছে যে এতই গুরুত্বপূর্ণ বিষয় জড়িত হয়ে গেছে যে সঠিক রায় দেওয়া তাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। তখন মীমাংসার জন্য তারা মামলাটাকে ডাইরেক্ট হাইকোর্টে পাঠাতে পারবে এবং হাইকোর্ট মামলাটা মীমাংসা করবেন। মীমাংসা করে এই মামলাটার যে কপি মানে কপিকে বলা হয় হচ্ছে নকল,
এই কোর্টের ভাষায় আর কি কপি, এই কপিটা পাঠাবে ওই কোর্টে, দেন ওই কোর্ট হচ্ছে মামলাটার অফিসিয়াল রায় দিয়ে দিবে। ঠিক আছে? সো অধস্থ আদালত হইতেও আপনি হাইকোর্টে মামলা স্থানান্তরিত করতে পারবেন যদি এইটা সেন্সিটিভ মামলা হয় এবং আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে এইখানে। এখন সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ, এখন আপিল বিভাগের যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা হাইকোর্ট বিভাগকে অবশ্যই মানতে হবে। আবার হাইকোর্টের নিচে থাকে হচ্ছে অধস্থ আদালত, মানে আপনার জেলার বিভিন্ন কোর্ট বা আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট, যে কোনো কোর্ট। এখন হাইকোর্ট বিভাগ যদি কোনো কথা বলে তাও তো এদেরকে শুনতে হবে, আবার এর কথা একে শুনতে হবে। তার মানে আসলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে কোনো নির্দেশ দান করলে সেটা অবশ্যই হাইকোর্ট বিভাগকে শুনতে হবে, এবং যে কোনো বিভাগ থেকে যদি কোনো আদেশ আসে সেইটা নিচের যত কোর্ট আছে তাদের শুনতে হবে। তার মানে আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য, এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্থ সকল আদালতের জন্য অবশ্যই পালনীয় হইবে। আপিল বিভাগের কথা হাইকোর্টকে শুনতে হবে, আর আপিল হোক আর হাইকোর্ট বিভাগ হোক, তার কথা জেলার বা নিম্ন আদালতের সবাইকে শুনতে হবে। আর বিচার বিভাগের ক্ষেত্রে কি, যে সকল নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের সকল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা দান করিবেন। যে সুপ্রিম কোর্ট যদি তার বিচার কার্য, তার কার্যবলীর জন্য ধরেন প্রশাসনের কাছে হেল্প চাইলো, যেইটা আমাদের লাগবে, বা ধরেন বাংলাদেশের বিচার বিভাগীয় কোনো কর্তৃপক্ষের কাছে, ধরেন অ্যাটর্নি জেনারেলের কাছে হেল্প চাইলো, তাহলে অবশ্যই। এখন সুপ্রিম কোর্টে তো কর্মচারী লাগবে বিভিন্ন, ধরেন একজন সুইপার থেকে শুরু করে বিচারক পর্যন্ত সমস্ত তো কর্মচারী আসলে সুপ্রিম কোর্টে লাগবে। এদের নিয়োগ কে দিবে? এদের নিয়োগ দিবে প্রধান বিচারপতি, এবং প্রধান বিচারপতি যদি নির্দেশে কিন্তু অন্য কোনো বিচারকও কিন্তু এটা দিতে পারে। তাই এটা সে তো যাকে তাকে দিয়ে দিতে পারবে না, রাষ্ট্রপতির পূর্বে অনুমোদন নিবে এবং এই বিষয়ে যে আইন আছে, বিধি আছে, সেই বিধি অনুযায়ী নিয়োগ দিবে। ঠিক আছে? তো চাইলে যে কোনো কিছুভাবেই সে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা কিভাবে কাজ করবে, তাদের কর্মের তো একটা সত্ত্ব আছে, তারা এসে কাজ করবে, সে কেমনভাবে কাজ করবে, এই অনুযায়ী সংসদ থেকে যে আইন পাশ হবে ওই আইনের বিধিবলী সাপেক্ষে তারা কাজ করবে। এখন আইনের দ্বারা যেরূপ প্রতিষ্ঠিত হইবে সুপ্রিম কোর্ট ব্যতীত সেই রকম অন্যান্য নিম্ন আদালত থাকবে। এখন সুপ্রিম কোর্ট তো হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। নিম্ন আদালত কারা? নিম্ন আদালত হচ্ছে আপনার জেলায় দেখবেন একটা জেলা জজ আদালত আছে। এখন মামলা কিন্তু দুই রকম, একটা হচ্ছে ফৌজদারি মানে হচ্ছে ক্রিমিনাল কেস, আপনি খুন করছেন, মারামারি করছেন, ধর্ষণ করছেন, মারছেন একজনকে, এই টাইপের। আর জমি জমা সম্পত্তি নিয়ে যত কেস, এইগুলো হচ্ছে বলা হয় দেওয়ানি মামলা। ঠিক আছে? তো ফৌজদারি মানে হচ্ছে ক্রিমিনাল কোর্ট, আর দেওয়ানি মানে হচ্ছে সিভিল কোর্ট, জমি জমা নিয়ে যে মামলা আর কি। ধরেন এই যে বাপের সম্পত্তি ভাগ করতে ভেজাল হয়েছে, দুই ভাই কোর্টে গেছে, এরকম বিভিন্ন ঘটনা দেখা যায়। তো এই দেওয়ানি মামলার জন্য সাধারণত জজ কোর্ট কাজ করে, ফৌজদারি মামলার জন্য দায়রা কোর্ট কাজ করে। আবার দেখবেন যে মেট্রোপলিটন এলাকায় ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, মোবাইল কোর্ট আছে। এই যে এই বিষয়গুলো কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটা হচ্ছে আইনের দ্বারা যেরূপ সম্ভব সুপ্রিম কোর্ট ব্যতীত ওই রকম নিম্ন আদালত থাকবে। এগুলো সবই নিম্ন আদালত, আর হাইকোর্ট, আপিল বিভাগ এগুলো হচ্ছে উচ্চ আদালত। এখন কোর্ট প্রতিষ্ঠিত হলেই তো হবে না, কোর্টে তো বিচার করার জন্য বিচারক লাগবে। এই বিচারকগুলো হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্য প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ দান করবেন। তাদের ওই বিধিবলী সাপেক্ষে তারা বিচার কাজ পরিচালনা করবে। এবং এইখানে মানে এই নিম্ন আদালতের যত ধরেন এদের কর্মস্থল নির্ধারণ, এদের পদোন্নতি, ছুটি মঞ্জুরি, শৃঙ্খলা, এইগুলা সব কিছু রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। এবং সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করিয়া
রাষ্ট্রপতি সেই সমস্ত কার্যক্রম পরিচালনা করবে। এই জন্য দেখবেন যে একজন জজের যদি বদলি আদেশ হয়, সেই আদেশের আপনি দেখবেন লেখা আছে রাষ্ট্রপতির আদেশ কর্মে এরকম। এখন বর্তমান সময় বিভিন্ন আইন প্রণয়ন হচ্ছে বা অধ্যাদেশ প্রণয়ন হচ্ছে, এগুলাতে দেখবেন সিগনেচারের উপরে, নিচের দিকে সিগনেচারের উপরে লেখা আছে যে রাষ্ট্রপতির আদেশক্রমে। তার মানে আসলে রাষ্ট্রপতি আদেশক্রমে বা রাষ্ট্রপতির নামেই কিন্তু সব কিছু গৃহীত হয় আর কি। এগুলো মোটামুটি রিডিং পড়লেই পড়বেন। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তি এবং ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। এটা কিন্তু সংবিধানে ডাইরেক্ট বলা আছে, ঠিক আছে, সংবিধানে ডাইরেক্ট বলা আছে। এবং এটা কিন্তু আপনার প্রথম 1972 সালের সংবিধানে ছিল না, চতুর্থ সংশোধনীতে এই জিনিসটা আসছে 1975 সালে, যে বিচার কাজকে প্রভাবিত করা যাবে না, স্বাধীন থাকবে তারা। কিন্তু যদি প্রভাবিত করেন আপনি, তার মানেই আপনি কিন্তু অন্যায় করতে যাচ্ছেন। যদি নির্বাহী বিভাগ বিচার বিভাগকে প্রভাবিত করে, এটা প্রভাবিত না করানোই উচিত, সাংবিধানিকভাবে এটা করা যাবে না। এখন এখানে একটা প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। ট্রাইব্যুনাল কি জানেন? ট্রাইব্যুনাল হচ্ছে কোর্ট তো মামলা পরিচালনা করে, স্পেসিফিক একটা বিষয়ের ঝামেলা মেটানোর জন্য ট্রাইব্যুনাল গঠিত হতে পারে। ট্রাইব্যুনাল হচ্ছে সব বিষয়ের জন্য না, স্পেসিফিক একটা, যেমন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, যে অপরাধগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ, যেমন জেনোসাইড, যুদ্ধাপরাধ, এইগুলো কিন্তু আন্তর্জাতিক আইনেই এইগুলো অপরাধ। সো এই আন্তর্জাতিক যে সমস্ত অপরাধ আছে তার বিচার করার জন্য আছে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর কোর্টে কিন্তু কোর্ট মানে হচ্ছে একটা বিস্তর জিনিস, আর ট্রাইব্যুনাল হচ্ছে স্পেসিফিক কাজ করবে আর কি। আর প্রশাসনিক ট্রাইব্যুনালকে, এটা আপনারা রিডিং পড়বেন, রিডিং পড়লেই বুঝতে পারবেন। ইতিপূর্বে যা বলা হয়েছে, মানে কোর্ট কি কি কাজ করবে এইগুলো তো আগেই বলা হয়েছে। তো কোর্ট কি কাজ করবে সেগুলো ছাড়াও আপনি ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনালও একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা কেমন? প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে, আপনি যদি রাষ্ট্রযন্ত্রের একজন কর্মচারী হন, ধরেন আপনি বাংলাদেশ পাওয়ার ডিভিশন বোর্ড বা পিডিবিতে আপনি কাজ করেন, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আর কি, এটা তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আপনি বিসিএস দিয়ে একটা চাকরিতে গেলেন, তো আপনিও তো একজন রাষ্ট্রীয় কর্মচারী। তো এই রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের তো বিভিন্ন সময় আপনি সংক্ষুব্ধ হতে পারেন যে আপনি একটা প্রমোশন পাওয়ার কথা আপনি পেলেন না, আপনার প্রমোশনটা আটকায় রাখলো, আপনাকে ধরেন অনৈতিকভাবে আপনার ডিমোশন দিয়ে দিল, বা আপনার উপর ইনজাস্টিস হয়েছে, তখন আপনি কোর্টে যাবেন না যে আমার এই জিনিসটা আমার সাথে ইনজাস্টিস করা হয়েছে, আমাকে সম অধিকার দেওয়া হোক। তখন আপনি ডাইরেক্ট কোর্টে যাবেন না, আপনি যাবেন প্রশাসনিক ট্রাইব্যুনালে। তার মানে রাষ্ট্রযন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের ইয়ে করার জন্য, এবং যেরূপ সংখ্যক এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হবে, কিন্তু একটা না, এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল হবে। এই যে যেখানে দেখেন আমাদের আব্দুল গনি রোড, এই আব্দুল গনি রোড হচ্ছে এই আপনার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে দেখেন প্রশাসনিক ট্রাইব্যুনাল 1 2 3, তিনের সাইড, মানে এইখানে 3টা প্রশাসনিক ট্রাইব্যুনাল। এবং প্রশাসনিক ট্রাইব্যুনালেরও কিন্তু একটা আপিল বিভাগ থাকতে পারবে, ঠিক আছে। আপনি এখান থেকে একটা রায় হয়েছে, প্রথম রায়ে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, আপনার ইচ্ছা মিটে নাই, মানে তখন আপনি আবার আপিল করতে পারবেন, এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল সেইটা, ঠিক আছে। সো এই প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে শুধুমাত্র আপনি কর্মজীবনে যদি আপনার উপর কোনো মামলা হয় সেইগুলার বিচার হবে এইখানে, ঠিক আছে। সো প্রশাসনিক ট্রাইব্যুনাল, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, এইটা জানা দরকার। কারণ আপনি বিভিন্ন ইস্যুতে লেখার সময় আপনি ইনডাইরেক্টলি সেখানে প্রশাসনিক ট্রাইব্যুনালকে রিলেট করে প্রশাসনিক ট্রাইব্যুনাল সেইটা নিয়ে আসতে পারবেন। এই যে লাস্টে দেখেন দেখা আছে, তবে শর্ত থাকে যে সংসদ আইনের দ্বারা কোনো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, এটাই তো আপিল, বা অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের বিধান করিতে পারিবেন, ঠিক আছে। যে প্রশাসনিক ট্রাইব্যুনাল একটা রায় দিল, সেই রায়ে আপনি আবার সংক্ষুব্ধ, তাহলে আপনি আবার ইয়ে করতে পারবেন, মানে আপিল করতে পারবেন। তো আজকে আমরা এই পর্যন্তই আলাপ আলোচনা করলাম। আপনারা এইগুলো সবই শুনতে থাকেন, কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস নোট করে রাখেন। আর মূলত আমরা হচ্ছে
যখন আবার বাংলাদেশ বিষয়গুলি বিভিন্ন সময় পড়তে যাব, এরপরে আমরা বাংলাদেশের নির্বাচন পড়ব, এরপরে আমরা যখন বাংলাদেশ বিষয়গুলিতে যখন আপনি রিটেনে যাবেন তখন দেখবেন যে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার ব্যবস্থা, আপিল বিভাগ, এই সমস্ত এই যে এটা যেটা পড়তেছি বিচার বিভাগ, তারপরে এই নির্বাহী বিভাগ, তারপরে হচ্ছে আপনার এই আইন বিভাগ, এইগুলো নিয়ে আলাদা আলাদা যখন চ্যাপ্টার আছে পড়তে যাবেন না, তখন আপনি দেখবেন যে আসলে সংবিধানে যা শিখছিলেন তাই এইখানে গুছায় বাংলায় লেখা। তো সেক্ষেত্রে সংবিধান জানলে পরবর্তী বাংলাদেশের আসলে সংবিধান অধ্যায়টা পড়া মানে আসলে 4টা অধ্যায় পড়ে ফেলা। সো এই জন্য আমরা অনেক কথা বলতেছি, আপনারাও অনেক কথা শুনতে থাকেন, পড়ালেখা করতে থাকেন ভাই, পড়ালেখা করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে শেষ করে দিচ্ছি, বেস্ট অফ লাক।